সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে শিক্ষাঙ্গন। কিন্তু দেখেন সংস্কার প্রক্রিয়া শিক্ষাঙ্গন নাই। আরো উল্টা এবার বাজেটে শিক্ষা বাজেট 1.6 কমে গেছে গত বছরের থেকে। শিক্ষাঙ্গনে কোনো সংস্কার নাই, শিক্ষাঙ্গন যা ইচ্ছা তাই, কিন্তু সরকারের আমি প্রায়োরিটি নাই। এখানে শিক্ষাঙ্গন নিয়ে যেহেতু আপনি ঢুকলেন, আমি ঢুকবো, আপনি ঢুকে গেছেন। আপনার কাছে আমার একটা জি, প্রশ্ন, সেটা হলো আপনি যে পড়াশোনাটা করে এসছেন, আমি যে পড়াশোনাটা করে এসেছি, আমরা পড়িনি এমন কোনো কিছু নেই। আপনি তো জি, একজন প্রফেসর, পূর্ণাঙ্গ প্রফেসর আপনি। জি, তো এখনকার ছেলে মেয়েদের ভিতরে কেন পড়াশোনাটা নাই, তাই না? জি। তো তারা যদি ওটা করে দেশ চালাতে পারেন, তাহলে আপনাকে কেন এখনকার বাচ্চার জন্য ফিনল্যান্ড থেকে আপনাকে সাবজেক্ট মানে সিলেবাস আনতে হবে? কেন আপনাকে অন্য কোনো দেশ থেকে সিলেবাস আনতে হবে? তাহলে আপনার দেশটাও নিয়ে আসেন। আপনার দেশ চলে হলো অ্যানালগ। আপনি যদি ডিজিটাল করে চিল্লান, এটা কি সম্ভব? কেন আপনি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে 50 বছর পিছিয়ে দিবেন? আপনি খুবই চমৎকার একটা প্রশ্ন তুলেছেন, আমার এত ভালো লাগছে। আমি একটু উপমা দিয়ে বলি। আগের দিনে স্কুল ছিল কাঁচা, মাস্টার ছিল পাকা, ছাত্র ছিল অবিডিয়েন্ট, সমাজ সোসাইটি ছিল সংবেদনশীল, রাষ্ট্র ছিল খুবই সেন্সিবল এবং পরিকল্পনা বা গার্জিয়ানের জায়গাটা নিত। আর এখন স্কুল হয়েছে পাকা, মাস্টার হয়েছে কাঁচা, ছাত্র হচ্ছে আপনার অবাধ্য, আর সমাজ সংস্কার সবকিছু হচ্ছে অস্থির, সরকার হচ্ছে অদূরদর্শী। এরকম একটা প্রেক্ষাপটে আমরা কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুললেন আমি একটু বলি। আমরা শিক্ষা বলতে কি বুঝি এটা বুঝতে হবে। যেমন বিশ্ববিদ্যালয়, এটি কি শিক্ষিত হওয়ার জায়গা? শুধুমাত্র আমি বলি এটি শিক্ষিত হওয়ার জায়গা না। এখানে দক্ষতা বৃদ্ধি শিক্ষা হয়। শুধুমাত্র ২টা সাবজেক্টের কিছু অংশ শিক্ষার। যেমন বাংলা, ইংরাজি। বাংলা যারা সাহিত্য পড়ে, ল্যাঙ্গুয়েজ পড়ে তারা না। ইংরাজি তো তাই। যারা সাহিত্য পড়ে, ল্যাঙ্গুয়েজ পড়ে তারা না। তার মানে শিক্ষাটা হচ্ছে সমাজ, সোসাইটিতে এবং বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে কোথায় হয় শিক্ষাটা? শিক্ষাটা হয় ক্যাম্পাসে। আমার মেহেরপুর থেকে ছেলেরা আসছে, আমার নোয়াখালী থেকে ছেলেরা আসছে, তাদের সাথে ইন্টারমিক্সিং এর মধ্য দিয়ে। মানে আমরা ক্লাসরুম আমাকে দক্ষতা বৃদ্ধির শিক্ষা দেয়, আমাকে বিকশিত করে আড্ডা। যে আড্ডা আমাকে বিকশিত করে, সেই স্পেসটা ক্যাম্পাস একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে দেয়। সে কারণে বলা হয় শিক্ষার সাথে মানবিকতার যদি যোগসূত্র না থাকে, তাহলে কিন্তু যে দক্ষতা আপনি দক্ষ হলেন তা কিন্তু চোরে রূপান্তর হবে। সে কারণে আমরা দেখছি বইয়ের থেকে পড়ে বা আমার মতো ইউনিভার্সিটি থেকে মাস্টার পড়ে অনৈতিক কাজ করছে, দুর্নীতি করছে, সবকিছু করছে। তাহলে তো আমরা সুপার শিক্ষিত জাতি হতে পারতাম, কিন্তু তা তো না। বরং একটা রিক্সাওয়ালা কি আর চুরি করছে, তার চেয়ে তো চুরি করছে আমরা ইঞ্জিনিয়াররা বেশি, মাস্টাররা বেশি, তাই না? তো সেই জায়গা থেকে আমি আপনার সাথে টোটালি একমত। শিক্ষা বলতে যেটা বুঝি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা বিষয় না বললেই না। শিক্ষা ক্ষেত্রে উনি যখন 1979 সালে, 78 সালে উনি প্রথম শিক্ষা সংস্কারের জন্য একটা ওয়ার্কশপ করেন জাতীয় পর্যায়ে। ওইখানে 2,500-এর উপরে শিক্ষক এবং শিক্ষা বিষয়ক কর্মী উপস্থিত ছিলেন। 12 ঘন্টা ওই মিটিং চলে, ওয়ার্কশপ। উনি বসেছিলেন 12 ঘন্টা এবং শেষে উনি একটা কনক্লুডেড বক্তব্য দেন। ওই কনক্লুডেড বক্তব্যের মধ্যে দিয়ে একটা এসেন্স দেন। কি এসেন্স দেন উনি? ওই এসেন্সটা তিনটা। উনি মনে করেন প্রথমে ঐক্যের শিক্ষা হতে হবে, যে শিক্ষা ঐক্যবদ্ধ করে। এক। দুই, আমাকে বৃত্তিমূলক উৎপাদনমুখী শিক্ষা হতে হবে, এটা হলো দুই। তিন, আমাকে বিজ্ঞান এবং চিকিৎসা এবং কৃষি ক্ষেত্রে অবদান রাখতে পারে সেই মানে শিক্ষা। আর শেষে উনি দিয়েছেন এমন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে যেটা মানবিক শিক্ষা। সঙ্গত কারণে উনি কিন্তু একটা কমিশন করেছিলেন। সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে উনি ঐক্যবদ্ধ শিক্ষাকে আমাদের মেইন স্ট্রিমিং করার চেষ্টা করলেন। উনি দেখলেন যে দেখেন আমাদের সমাজে কিন্তু প্যারালাল একটা সোসাইটি। যেমন মনে করেন আমাদের মাদ্রাসায় যারা শিক্ষিত, ধরেন কওমি মাদ্রাসা হোক যে কোনো হোক, মাদ্রাসায় পড়লে দেখেন আমরা তাদের সাথে সমাজে কিন্তু একটু অন্যভাবে দেখি। দেখেন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, উদাহরণ দিলে সবচেয়ে সুবিধা হয়। ধরেন আমার ড্রয়িং রুমে আমি মাদ্রাসার কিছু ছেলে পেলে এবং মাদ্রাসার হুজুরকে নিয়ে আড্ডা দিচ্ছিলাম অথবা কথা বলছিলাম, গুরুত্বপূর্ণ, আমার ড্রয়িং রুমে। হঠাৎ করে আমার বিশ্ববিদ্যালয়ে আমার কলিগ প্রফেসররা আসলো, আমার ছাত্ররা আসলো। আমি কি করব? ওই মাদ্রাসার ছেলে পেলেদেরকে ভিতরে রুমে নিয়ে যায় ড্রয়িং রুমটা তাদের জন্য করে দিব। এটা হচ্ছে আমাদের মনোজগতের প্যারালাল সারফেস। উনি দেখলেন যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত তারা উৎপাদনের সাথে যুক্ত হতে হবে, এই জন্য আলিয়া মাদ্রাসা বোর্ড করলেন। ওনাকে বিজ্ঞান পড়তে হবে, প্রতিটি মাদ্রাসা ছেলেকে সবকিছু পড়তে হবে, অঙ্ক করতে হবে, সবই করতে হবে। এই কারণে বুয়েটে বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সব জায়গায়
এখন কিন্তু মাদ্রাসার ছেলেরা আসতে পারে। তার মানে একটা রাষ্ট্রনায়ক, আমি একটা উদাহরণ দিলাম। তার মানে একটা রাষ্ট্রনায়ক চিন্তা করবে জাতিকে ঐক্যবদ্ধ করার কি কি প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে শিক্ষা অন্যতম, খেলাধুলা অন্যতম, সাংস্কৃতিক চর্চা অন্যতম, চাকরি বাকরি অন্যতম। তাহলে শিক্ষাটা হচ্ছে মেইন বেস। শিক্ষায় কিন্তু এখন দেখেন বহুবিধ শিক্ষা। একদিকে যেমন মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসাকে আমরা বোর্ড করে দিলাম। আরেকদিকে আমি কি করলাম, ইংলিশ শিক্ষা, ইংলিশ মিডিয়াম। আরেকদিকে আমাদের মেইন স্ট্রিমিং শিক্ষা, সেখানেও বিভিন্ন ভাগে ভাগ করলাম। উৎপাদনমুখী শিক্ষা তো আমরা বাদই দিলাম। আমরা কারিগরি শিক্ষা, উৎপাদনমুখী শিক্ষা, যেগুলো কিন্তু জার্মানের শেষের দিকে কিন্তু দেখেন ডিপ্লোমা, তারপরে হলো কারিগরি শিক্ষা, সেটা কিন্তু বাদ দিলাম। তার মানে আমাদের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা অ্যাকচুয়ালি এক ধরনের আহ, মানে পুঁথিগত শিক্ষা, ব্যবহারিক শিক্ষা তো নাই, এবং আমাদের যুগ উপযোগী শিক্ষাও না, এবং আমাদেরকে ঐক্যবদ্ধও করে না, আমাদেরকে জাতিগতভাবে উন্মেষ জাগানোর জন্য শিক্ষিতও করে না। সেই কারণে আমি মনে করি এই সরকার, এই যে জুলাই বিপ্লব, এই যে গণ অভ্যুত্থান, আপনি 5ই আগস্টের আসলে মূল ছিল কিন্তু শিক্ষা আন্দোলনই বলা চলে এক ধরনের। আমরা যে একটা অশিক্ষিত জাতিতে পরিণত হয়েছি, সেখানে আমাদের রাজনীতিবিদরা যেরকম হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, তেমন আমাদের প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়ছে। সেটা তো মূলত অন্তর্নিহিত বিষয় হচ্ছে শিক্ষা। অথচ শিক্ষাঙ্গনকে কিন্তু সংস্কার প্রায়োরিটি দিল না। আমাদের খুব আশা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলি এরকম দলীয় রাজনীতিতে, দলীয় ভাবে কি চলবে কিনা, অথবা আমাদের শিক্ষা পদ্ধতি সিলেবাস দেখেন, আপনি খেয়াল করে দেখেন, স্কুলের এবং মানে ম্যাট্রিক পর্যন্ত, মানে মাধ্যমিক এবং প্রাইমারি স্কুলের সিলেবাস প্রতিটা বাসায় এক একটা মাকে ভিলেন বানায় দিছে। এখন আগের দিনে বাবাকে ভয় পাইতো ছেলে মেয়ে, এখন কিন্তু মাকে ভয় পায় ছেলে মেয়ে। কারণটা কি? কারণ যে সিলেবাস তৈরি করা হয়েছে, সেই সিলেবাস কমপ্লিট করতে যায় প্রতিটা বাসার মা বাচ্চাদের উপর এক ধরনের নিপীড়ন চালায়। কারণ উনি তো দেখেন যে আমার ছেলে যদি ভালো না করে ভবিষ্যৎ তো অন্ধকার। সঙ্গত কারণে প্রতিটা মা এক একটা ছেলের জীবনে আতঙ্ক হয়ে আসছে, এক একটা মেয়ের জীবনে আতঙ্ক হয়ে আসছে। সেই জায়গাটায় দেখেন মা হচ্ছে একটা জাতি গঠনের মূল জায়গা। সেই মা হয়ে গেছে এখন কিন্তু বাচ্চাদের কাছে ভিলেন, বাবা হয়ে গেছে তাদের কাছে আপন। অথচ আমাদের ছোটবেলা মনে আছে মাসে একবার বাপের বাবা ধরতো, আর মা সেটাকে ট্যাকেল করতো। এখন কিন্তু বাসাটা আর আপন মনে হয় না কোনো বাচ্চার, কারণ বাবা থাকে না, বাবা তো বহির্মুখী, এটাই স্বাভাবিক, ন্যাচারাল নিয়ম অনুযায়ী। সেই কারণে কিন্তু প্রতিটা তার মানে এটার মূল কারণ কি? সিলেবাস। সিলেবাসের যে পড়ালেখা, এটা কি পড়ালেখা? এটা কি আমাদের দক্ষতা বৃদ্ধির পড়ালেখা? কোনোটাই না। যেমন ছোটবেলায় আমাদের বাল্য শিক্ষা একটা পড়াইতো, ছোটবেলায় সুন্দর সুন্দর কবিতা ছিল, গল্প ছিল, সেগুলি কিন্তু আমাদেরকে অনেক লার্ন করাইতো। হ্যাঁ, আমাদের সেই জিনিসটা কিন্তু হারিয়ে গেছে।